আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। একদিন কমে আবারও পানি বেড়েছে লক্ষ্মীপুর নোয়াখালীতে, ভোগান্তিতে লাখো মানুষ। কুমিল্লায় বন্যার পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করুম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই। বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উডান আছে, তারা খানাতে খুব অসহায়। বিশুদ্ধ পানি আর খাবার সংকটে দীর্ঘদিন ধরে জলমগ্ন ফেনীর কয়েক উপজেলার মানুষ। বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা, পুনর্বাসনে সহায়তা চান বানভাসীরা। আমার ঘরের ভিতরে পানি উঠে গেছি, এবার আমরা নাম তো সুযোগ পাইছি না। যে পানি উঠছে ঘরের ভিতরে, যে এখন পানিটা টান দিলে আমার ঘরগুলো নরম, তো এগুলো পড়ে যাবে। উদ্ধার শেষ না করে রানা প্লাজা মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, বলছেন হাসান সরওয়ার্দী। লাশ গুম করতে বলা হয়েছিল তাজরিন ফ্যাশনে। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। আর্থিক খাত সংস্কারে সহযোগিতা করবে যুক্তরাজ্য, বৈঠকের পর জানালেন অর্থ উপদেষ্টা। কর ফাঁকিবাজ অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধে কঠোর এনবিআর। কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নবান্ন অভিযান কর্মসূচি। সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন হাজার হাজার মানুষ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুর সদরসহ 5 উপজেলার 9 লাখ মানুষ জলমগ্ন। 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় বানের জল ঢুকে পড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোয় যেতে পারছেন না। নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এসব এলাকায় হু হু করে পানি বাড়ছে। পানি যেমন ধর না, এখন আমার বাড়ি ঘরের দরজায় ধর না আমার এই হাঁটুর উপরে, আর এদিকে ধর না একরাম। বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উডান আছে, তারা খানাতে খুব অসহায়। মুখ খুলি কারো খুঁজতে পারে না, খাইতে পারে না। নোয়াখালীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে বহু মানুষ। সেদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখেরও বেশি মানুষ। আমরা তো ঘর দুয়ারে থাকবার মতন আঙ্গ কোনো ক্যাপাসিটি দেখি না। আরেকজনের বিল্ডিং এ আইয়া আমরা আশ্রয় লইছি। এখন আমরা এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করুম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই, কোনো জায়গা নাই। আগের থেকে কালকে রাতে বৃষ্টি হয়েছে, মনে করেন ভোর রাতে এরপরে বাড়ছে। ফেনীতে সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখন উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। তবে নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় দাগনভূঞার পানি দ্রুত কমতে শুরু করেছে। এদিকে পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। একই সাথে ত্রাণের তীব্র সংকট আরও স্পষ্ট হচ্ছে। পানি কমায় ত্রাণের জন্য ঘর থেকে বেরিয়ে ছুটে আসছেন বানভাসী মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। জেলার অন্তত 10 লাখ মানুষ এখনও পানিবন্দী। এর মধ্যে 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ঘরের কিছু নেই স্যার, কিছু নেই, একটা কাপড়ও নেই। অনেক ক্ষতি হয়ে গেছে, মানুষ মারা গেছে, পশু মারা গেছে। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে অনেকের খাওয়া নাই ঘরে। তো পানি যাওয়ার পরে গ্রামের মধ্যে অনেক দুস্থ লোকদের মাঝে অনেক অভাব দেখা দিয়েছে। পানিবাহিত যে রোগগুলো আছে, বিশেষ বাচ্চা, শিশুরা, বৃদ্ধরা, এটা। কুমিল্লার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও বুড়ির চং উপজেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ 3 জন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, গেল 24 ঘন্টায় এই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বুড়িচং উপজেলার সদর এলাকায় পানিতে ডুবে মারা যায় 10 বছর বয়সী হাসিবুল। নাঙ্গলকোট উপজেলার
গোরখমুড়া এলাকায় মারা যান সিরাজুল ইসলাম নামের একজন, তার বয়স ৬৮ বছর। এদিকে মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানবো। সেখানে রয়েছেন আমার সহকর্মী আলামিন শিকদার। আলামিন, গত কয়েকদিনের সাথে আজকের পরিস্থিতির কি খুব বেশি পার্থক্য আছে কিনা, বা প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট কতটা মোকাবেলা করা যাচ্ছে? ইশরাত, পার্থক্যের কথা যদি বলতে চাই বন্যা পরিস্থিতির, সেটা হচ্ছে ধীরে ধীরে উন্নতির দিকে, সেটা ফেনীতে। তবে নোয়াখালীতে এই অবস্থা খুবই ভয়াবহ, কারণ ফেনীর যে ছাগলনাইয়া, পাশাপাশি পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী যে এলাকাগুলো রয়েছে, এই জায়গাগুলোর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং সেখানকার পানি নেমে আমি যে অংশটিতে রয়েছি ফেনীর দাগনভূঞা, এবং এই দাগনভূঞার আমরা যে জায়গাটা রয়েছে গজারিয়া, এই গজারিয়াতে যে জলরাশির উপর ভেদ করে বাংলাদেশ সেনাবাহিনীর বোটটি চলছে, সেটি আসলে কোনো খাল কিংবা নদী নয়। দেখে এটা মনে হলো এটি একটি বলা যায় বিস্তীর্ণ ফসলি মাঠ। সেই ফসলি মাঠে আমন ধানের চারাও বীজ বপন করা হয়েছিল, এটা আমরা শুনেছি। তবে মানুষ যেটা বলছেন তা সব তলিয়ে গেছে এবং সেখানে একদম সাই করে যে স্পিড বোট সেটা চলছে। তো এই যে পরিস্থিতি, সেটা বোঝা যাচ্ছে যে ফেনীর ওই অঞ্চলগুলোর তুলনায় এখন দাগনভূঞার অবস্থা একটু খারাপ, এবং সেই পানিগুলো সময়ের সাথে সাথে নামতেই আমরা দেখছি স্থির নেই, এবং সেটা ধীরে ধীরে যাচ্ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিক দিয়ে। এবং আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে ফেনীর যে প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে চেষ্টা করা হচ্ছে এখন যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য। তবে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছানো যায়নি। ইশরাত। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার নোয়াখালী যেতে চাই। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাবেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আমার সাথে আপনি যুক্ত আছেন। আজ কি নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, বা সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইরশাদ, অবস্থাটা এমন যে আশ্রয় কেন্দ্রের আশ্রয় চাই, কারণ আমি যে আশ্রয় কেন্দ্রটিতে রয়েছি এটির প্রবেশ পথ হচ্ছে ওই যদি দেখা যায় সেই মূল সড়কের পাশ দিয়ে একটি সড়ক গেট রয়েছে, সেখান দিয়ে এই বজরা উচ্চ বিদ্যালয়ের গেটে ঢোকার প্রবেশ পথ। আর তার সামনে যে বিশাল মাঠ রয়েছে, সেই মাঠে যে জলরাশি সেটি একেবারে কোমর পর্যন্ত পানি, যার কারণে এইখানে আশ্রয় কেন্দ্রে যে মানুষ প্রবেশ করবে সেই সুযোগ পর্যন্ত নেই। সেটি অনেক দূর ঘুরে পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে, সেখানেও একতলা ভবনটি ডুবে গেছে, সেটি মধ্যে কোনো রকম মানুষ যাওয়ার চেষ্টা করছেন। আর এই যে আশ্রয় কেন্দ্র রয়েছে এখানে তিল ধারণের ঠাঁই নেই। যারা দূর দূরান্ত আছেন, একবারে সোনামুড়ি উপজেলার বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, তারা মোটামুটি এসে ঠাঁই নিয়েছেন এবং একেবারে নিরুপায় হয়ে যারা কোনো রকমে থাকার মতো অবস্থা হচ্ছে তারা থেকে গিয়েছেন। অনেকেই আবার পুরুষরা থেকে গিয়েছেন, নারী এবং শিশু বা বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে এখানে পাঠিয়েছেন। আর যেহেতু অনেকেই এখন ত্রাণ নিয়ে সংকটে রয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণগুলো ঠিকমতো পৌঁছাচ্ছে না, নানা সংকট নানা সমস্যার কারণে, কিন্তু ত্রাণ পর্যাপ্ত আসছে। সেই ত্রাণগুলো না পৌঁছানোর কারণে অনেকে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন কষ্ট করে হলেও, কারণ তারা জানেন বা বোঝেন যে রাস্তার পাশে অথবা বাজারের পাশে যদি কোনো আশ্রয় কেন্দ্রে যাওয়া যায় কোনো রকমে সেখানে ত্রাণ মিলবে, এবং ত্রাণবাহী যে গাড়িগুলো আছে সেখানে সেটি আসার সাথে সাথেই অনেকেই হুমড়ি খেয়ে পড়ছেন, আবার অনেকেই এখান পর্যন্ত এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন। তো পরিস্থিতি হচ্ছে, আর নতুন কোনো এলাকা কোনো প্লাবিত হয়নি, কিন্তু যেই এলাকাগুলো প্লাবিত ছিল সেগুলো থেকে পানি কমেনি, এবং বিশেষ করে এই সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ি সদরের একটি অংশ এবং বেগমগঞ্জ, এই 4টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং সেখানে বানের পানি এখন পর্যন্ত নামার কোনো অবস্থা নেই। যদি দুদিন নেমেছিল, তারপর থেকেই মূলত শনিবার বা রবিবার থেকে বানে আবার বেড়েছে। তবে গত দুদিন স্থিতিশীল রয়েছে, যেহেতু অনেকে বলছেন যদি ফেনীর পানি নামার কারণে যেহেতু সেগুলো লক্ষ্মীপুরে মেঘনা দিয়ে প্রবেশ করবে, সেই কারণে বানের পানি এখন পর্যন্ত রয়ে গেছে। তো এই অবস্থা, অর্থাৎ মানুষ বাড়ি ঘরে ফেরার মতো অবস্থা হতে কতদিন লাগবে সেটি বলাটা মুশকিল। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। ফেনীবাসীর মনে এখন শুধু একটাই প্রশ্ন, কবে নামবে বন্যার পানি?
শহরের কিছু রাস্তা থেকে পানি সরলেও ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ সদর উপজেলার বেশিরভাগ এলাকা এখনও নিমজ্জিত। দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকায় প্রকট হয়ে উঠছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ত্রাণ নিয়ে গেলেও প্রান্তিক এলাকার মানুষদের কাছ পর্যন্ত পৌঁছায়নি সেসব। বন্যায় সব থেকে ক্ষতিগ্রস্ত ফুলগাজী ও ছাগলনাইয়া ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। এ যেন পাড়ে দাঁড়িয়ে সাগর দেখার মতো অবস্থা। জলের কুল কিনারা খুঁজে পাওয়া দুষ্কর এখানে। ফুলগাজী ছাগলনাইয়া সড়কের সোমবারের চিত্র এমন। দিন তারিখের হিসেবে 6 দিন পেরিয়ে গেলেও এখনও ডুবে আছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, রাস্তাঘাট আলাদা করে চেনা প্রায় অসম্ভব। আবেদা আক্তার তাসলিমা ফুলগাজীর নূরপুর গ্রামের এই নারীর ঘর সংসার এখনো বাড়ির ছাদে, যেখানে গৃহপালিত গরুও তার সঙ্গী। একই জায়গায় আশ্রয় নিয়েছেন তার প্রতিবেশীও। এগুলা হবে জানলে তো আগে কিছু জিনিস বা আনতাম, এখন তো এগুলো জানি না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। এখন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা সর্দি কাশি এগুলো নিয়ে বা খাওয়া দাওয়ার, আমরা 5 জন ফ্যামিলিতে মানুষ আছি, অনেক সমস্যা হইতেছে। বান্ডা ব্যাগ ভিজে গেছে গো, কিচ্ছু নেই। বাড়া বাদ ঘর হবে ইনে ঘর করে জায়গা জমিন দূরে আসলে বেশি আমরা তো আর রাখা নেই। প্রায় সব ঘরে এখন খাবার পানির সংকট। কোনো ত্রাণের দেখা না পেয়ে ক্ষোভ ঝাড়ছিলেন ফুলগাজীর মুন্সিরহাট গ্রামের কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, সহায়তা পাচ্ছেন কেবল মূল সড়কের কাছাকাছি থাকা পরিবার। অঞ্চলের লোকে না খাই আছে এবং ওরা অনেক করতেছে, ওরা আসতেও পাইতেছে না, বাজারে আসতে পাইতেছে না, বাজারও পাইতেছে না। এখন কোনো তাদের কাছে কোনো ধরনের খাওয়া পৌঁছাইতেছে না। যারা ন্যায্য মূল্য পাওয়া এরা হার না, কোনো জিনিস আন না। কথা বলেন নি ভাইয়া, কি বলছে না, কোনো জিনিসে যারা গরিব তারা হার না। তবে বন্যা কবলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। যতখানি ভেতরে যাওয়া সম্ভব সেখানে দরকারি সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। আমরা যদি যেখানে প্রাপ্য, যারা পাওয়ার কথা তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি, তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। চাল, ডাল, তেল, বাচ্চাদের গুঁড়ো দুধ আছে, মোমবাতি আছে, ম্যাচ আছে, এগুলি দিচ্ছে যারা রান্না করতে পারে বা বন্যার পরও যাতে কাজে লাগে। কিন্তু কখনো কখনো নৌযান আর সঠিক তথ্যের ঘাটতির কারণেই প্রান্তিক দুর্গত অনেকের কাছে পৌঁছাতে পারছেন না ত্রাণ সরবরাহকারীরা। দেয়ালের এই দাগ দেখে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে 6 ফিটের উপরে উঠেছিল পানি, যদিও সেই পানি নামতে নামতে এখনও 1 ফুটের উপরে রয়েছে। তবে এই গ্রামে যারা বসবাস করেন তারা অর্থ বা বিত্তের দিক দিয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কিন্তু এই 1 সপ্তাহে সবার ঘরেই টান পড়েছে নিরাপদ খাবার, পানি এবং দৈনন্দিন যে সামগ্রী সেগুলোর। সবাই বলছেন যত দ্রুত সম্ভব তাদের যদি সহযোগিতার আওতায় আনা যায়, তবেই এই শিশুসহ পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন তারা খানিকটা হলেও ভালো থাকতে পারবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ফুলগাজী, ফেনী। বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টি বাদলে মাথার ওপর পাতলা পলিথিন তাদের ভরসা। সব হারানো এসব মানুষ জানেনও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরে পুনর্বাসনের সবার সহায়তা চেয়েছেন তারা। লুৎফর রহমানের ছবিতে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। কুমিল্লা সদরের শাহ আলম কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তলিয়ে গেছে তার বাড়ি। এখন পাশের উঁচু রাস্তায় পরিবার নিয়ে বসবাস তাদের। আমরা একে কাপড়ে বাড়িয়েছি, ঘরে তো কিছু বাড়তাম পারছি না। খাওয়া দাওয়ার কষ্ট আছে, আবার ওই কিছু ফিনতে পারি না, মশা কামড়ায়। পানি আনার পরে আমরা ঘরতে মাল ছাবো না, কিছুই বার করতে পারিনি, সব আমরা পানির নিচে। আমরা কোনো মতো করার মাল ছাবানা টাইনে টুনে বার করে আইলের সাথে আমরা রয়েছি। আবার সারা জীবনে এমন বন্যা না দেখা এই নারীর চিন্তা, পানি নামলেও কি করে ঠিক করবেন বাড়িঘর। ঘর ঘুরে আমার ঘাটের ভিতরে পানি উঠতে গেছি গা, এবার আমরা নাম তো সুযোগ পাইছি না, এই সেই সুবিধা তো আইছি আমরা তো খানা পিনা বহুত কষ্টে আছি, কাপড় চোপড় নাই, কিছু নাই, কাম করার মতন দেন কুকুই জাগো পাইতেছি না। ঘর বাড়ি নাই দেন, পানি তোলে গেছে কিতে করাম কোন।
মাল সামারা তুলতে পারছি না, কিছু না। কুমিল্লার এমন শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার ধারে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না হওয়ায় এখানে মেলে না পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তা। বানের পানিতেই চলে ধোয়া মাজা গোসলের কাজ। পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। এই যদি ভাঙ্গা আমরা কুমিল্লা শহরে যাব এই একটা আতঙ্ক হয়ে রয়েছে আমরা সবাই। ছোটবেলা থেকে এই পর্যন্ত বহুত বন্যা দেখছি, অলঙ্কার দেখছি, কিন্তু এইবারের মতো এরকম ভয়ঙ্কর কখনো দেখি নাই। আমরা খানা দানা যে এন পর্যন্ত পাইছি না, কেমনে ফিরাম পানি তো শেষ না, ফিরাম যে আমরা কি টাকা পয়সা আসেনি। স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। ভুক্তভোগী এসব মানুষ জানেন না কবে নামবে পানি, ফিরবেন আপন ঠিকানায়। তার চেয়েও বড় চিন্তা, ফিরে থাকবেন কোথায়? বাড়িঘর সম্পদ সবই তো নষ্ট হয়ে গেছে, তাই অনিশ্চিত ভবিষ্যৎ তাদের। মেট্রিক পরীক্ষা দিব, বই পড়ে বুঝুন একটা বই খাতা হারামও রাখতারছি না, একটা কলম ডকদ রাখতারছি না বাবা, সব গেছি গা। আর আমার পুত্রের কিতা দিয়ে আমি পরীক্ষাটা দেওয়া বাবা। টাইমলি খানাটা হলে একটু চলে ভালো, আর পরবর্তীতে কিছু টাকা পয়সা হলে ঘটে ঠিক করতে এরকম ব্যবস্থা করতে হলে ভালো হবে আর কি। আমার যে পানি উঠছে ঘরের ভিতরে, এই যে এখন পানিটা টান দিলে আমার ঘরগুলো নরম, তো এগুলো পড়ে যাবে। ভুক্তভোগী এসব মানুষের প্রার্থনা একটাই, নতুন করে আর পানি না বাড়ুক। স্মরণকালের ভয়াবহ বন্যায় কেবল নিজের ঘরবাড়ি সহায় সম্পত্তি হারিয়েছেন মানুষজন, তাই নয়, অনেকে হারিয়েছেন তার স্বপ্ন, আগামী দিনের পরিকল্পনাও। রাস্তার ধারে আপাতত তাদের যে বসবাস, সেখান থেকে দ্রুততম সময়ে তারা ফিরতে চান নিজের বাড়িতে, নিজের ঘরে। আর সেজন্য তাদের দরকার সব মানুষের সহায়তা। সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের পাশে এখনই না দাঁড়ান, তাহলে হয়তো এই মানুষগুলোর স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা সদর, কুমিল্লা। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ দেন তিনি। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির। 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনো। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। 1136 জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে, আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে, কাকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের, আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে। তারপরে অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো, আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক টেলিভিশন নিউজ মিডিয়া সেখানে গেছে, আমার থেকে ইন্টারভিউ নিয়েছে, মেয়েটির সাথে কথা বলেছে, সে ওয়েস্টার্নে চাকরি করতো পরে, কিন্তু সেটা প্রচার করেন। আমার কথাও না, তার কথাও না।
গন্ডগোলটা কোথায়? 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনের আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী, আহত হয়েছিলেন 200। হাসান সারোয়ার্দী দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলেছিলাম কেন? প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুনভাবে। এরকম আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্টের। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় পদ্মা নদীতে বাড়ছে পানি। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সমতলে পানি বৃদ্ধির হার কেমন দেখছেন এবং কি বলছে কর্তৃপক্ষ এই ব্যাপারে? ইশরাত, রাজশাহীর পদ্মা নদীতে বর্ষা মৌসুমে যেমনটি পানি বৃদ্ধি পায় ঠিক তেমনটি পানি বৃদ্ধি পেয়েছে এবার, এবং এই নদীপাড়ের মানুষগুলো কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা যেমনটি বলছে যে এই বর্ষা মৌসুমে যেমন জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ভারত তাদের যে ফারাক্কা বাঁধের সবকটি গেট কিন্তু খুলে রাখে। এবং আমি কথা বলেছি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মুখলিসুর রহমানের সাথে। তিনি যেমনটি বলেছেন যে আজকে পানির যে উচ্চতা সেটি পরিমাপ করা হয়েছে 16.30 সেন্টিমিটার, যা বিপদসীমার 1.25 মিটার নিচে রয়েছে। এছাড়াই যে বন্যা মোকাবেলায় সকল ধরনের যে প্রস্তুতি তারা রেখেছেন, এবং রাজশাহীর পদ্মা নদীতে যেমন টিবা হওয়ার কিন্তু তেমন কিছু নেই। তবে আমি যতটুকু দেখেছি যে রাজশাহীর জেলার যে গোদাগাড়ি, পবা, চারঘাট, বাঘা উপজেলার মধ্য দিয়ে এই পদ্মা নদীর পাশ দিয়ে যে এই নদীগুলো থেকে অন্তত 10টি যে চর রয়েছে সেখানে 50,000 মানুষ কিন্তু বসবাস করে এই চর পরবর্তী এই চরের এলাকাগুলোতে। সেই খিদিরপুর, খানপুর সহ যে চরগুলো রয়েছে সেই চরগুলোর মানুষজন কিন্তু একটু আগে আমি দেখেছি যে এই যে আইবাদ এলাকায় কিন্তু তারা যে তাদের বাসাবাড়ির যে জিনিসগুলো রয়েছে সেই চরগুলো থেকে আনতে শুরু করেছেন। বলা যায় যে এখন পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে মানুষজনের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে। জি তারেক, ধন্যবাদ আপনাকে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। তবে অনুদান হিসেবে কাপড় গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন, যা চলবে মধ্যরাত পর্যন্ত। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ। বন্যার্ত ও অসহায় মানুষদের সহযোগিতায় নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। তবে শিক্ষার্থীরা আজ থেকে বন্যার্তদের সহায়তায় পোশাক ও শুকনো খাবার না দেওয়ার অনুরোধ জানায় এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন শুকনো খাবার, তাই নগদ অর্থ এবং খাবার দেওয়ার আহ্বান জানান তারা। আজও কয়েকটি ট্রাকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের ওপর ভারত যে নির্যাতন চালাচ্ছে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে, এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির ছিল সংবাদ সম্মেলন। ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। পানি এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে, এবং সেটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আজ আদালতে তোলা হবে। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে তাকে ডিবি কার্যালয় থেকে নেওয়া হবে সিএমএম কোর্টে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারের পর ইনুকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। একই মামলায় রিমান্ডে আছেন শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও শরিক দলগুলোর সব নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনের নির্বাচনে দাঁড়িয়েও হেরে যায় ইনু।
এর আগে 2014 থেকে 2019 মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি। 24 জেলার পুলিশ সুপারদের বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকার পুলিশ সুপার করা হয়েছে আহমদ মুহিতকে, গাজীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে আবুল কালাম আজাদকে। শরীফুদ্দিন রংপুরের পুলিশ সুপার, কুমিল্লায় আশফিকুজ্জামান আক্তার, সিরাজগঞ্জে ফারুক হোসেন, চট্টগ্রামে রায়হান উদ্দিন খান, মানিকগঞ্জে বশির আহমেদ, ময়মনসিংহে আজিজুল ইসলাম, গাইবান্ধায় মোশাররফ হোসেনকে পুলিশ সুপার করা হলো। এছাড়া হবিগঞ্জের রেজাউল হক খান, রাজশাহীতে আনিসুজ্জামান ও মুন্সিগঞ্জে শামসুল আলম সরকার, সিলেটের এসপি করা হয়েছে মাহবুবুর রহমানকে, নারায়ণগঞ্জে দায়িত্ব প্রত্যুষ কুমার মজুমদারের, নাটোরের মারুফাত হুসাইন, পাবনায় মুর্তজা আলী খান, পটুয়াখালীতে আনোয়ার জাহিদ, বাগেরহাটে তৌহিদুল আরিফ, কিশোরগঞ্জে হাসান চৌধুরী, ঝিনাইদহে মঞ্জুর মোর্শেদ, মাগুরায় মিনা মাহমুদা ও টাঙ্গাইলের এসপি করা হয়েছে সাইফুল ইসলামকে। যশোরের দায়িত্বে পালন করবেন জিয়াউদ্দিন আহমেদ ও নরসিংদীতে আব্দুল হান্নান। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে জানানো হয় প্রজ্ঞাপনে। 5 দিন বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। তবে আপাতত এক লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত আরেকটি লাইন সংস্কার করতে 1 সপ্তাহ সময় লাগবে, এমনটাই জানিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে। সোমবার রাত 11:30টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ে ঢাকামুখী আন্তনগর ট্রেন তুর্না নিশিথা। রাত 11:45টায় চট্টগ্রাম ছাড়ে ঢাকামুখী চট্টগ্রাম মেইল। সকাল থেকে শিডিউল অনুযায়ী ট্রেন চলছে। বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় 22 আগস্ট থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টার সাথে। সে সময়ই দেন ইতিবাচক সাড়া। Importantly, is not the G2G, government to government, private sector investment is very, very important. এবং ব্রিটেনের আপনারা জানেন ট্রাস্টে তারা বড় বড় বিজনেস হাউস দে হ্যাভ ইনভেস্টেড হিয়ার। আর আমরা বলেছি আমাদের বাণিজ্য যেমন গার্মেন্ট দে হ্যাভ গট গুড মার্কেট ইন ইউরোপ অ্যান্ড ইউকে অ্যান্ড উই হ্যাভ টোল্ড দেম যে আরো ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট, কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট। অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহজনকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান থাকবে এনবিআরের কর ফাঁকির অনুসন্ধান। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, পর্যালোচনার পর ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে শীর্ষ 5 ব্যবসায়ীকে কর ফাঁকির অনুসন্ধান শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ব্যবসার আড়ালে সুযোগ নেয়ার দিকগুলো। অর্থ পাচারের দিকটিও গুরুত্ব দিচ্ছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন, কর ফাঁকির সংস্কৃতি বন্ধ করতেই হবে। দিন মাস বছর যায়, বাড়তে থাকে উৎপাদন এবং ব্যবসার পরিধি, কিন্তু সেই তুলনায় বাড়ে না সরকারের রাজস্ব আয়। ফাঁকফোকর বের করে কর ফাঁকি দেবার সুযোগ নেয় বহু প্রতিষ্ঠান। কেউ কেউ কাজে লাগিয়েছেন রাজনৈতিক প্রভাবও। আমদানি রপ্তানির ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে হয় অর্থ পাচার, ক্ষমতা অথবা ঘুষ দুর্নীতির সুযোগ নিয়ে হয় অপকর্ম। এতে রাজস্ব হারায় সরকার, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। পরিবর্তিত পরিস্থিতিতে কর ফাঁকি এবং অর্থ পাচার নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু করেছে এনবিআর। বলছে, অর্থ পাচার, পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্তরা এবার ছাড় পাবে না। এদের তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর নেওয়া হবে ব্যবস্থা। ইতিমধ্যে এসব অভিযোগে 5 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্ণধারের ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র, পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চাওয়া হয়েছে। টাইম টু টাইম যখন সিচুয়েশন যেরকম হয় এবং যেটা আমাদের চোখের সামনে আসবে, আমাদের নলেজে আসবে, নানাভাবে আসবে, সেগুলো নিয়েই তো আমরা কাজ করব। কর ফাঁকি দেবার ক্ষেত্রে দায়ী সব পক্ষ, খর্ব করা হয় প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। এটাকে আমরা বলি পলিটিক্যাল সেটেলমেন্ট। এটাতে একটা নেক্সাস আছে। আমাদের কিছু কর্মকর্তা জড়িত, কিছু ব্যবসায়ী সুবিধা অবশ্যই নেবে, আর আগে যারা সংসদ সদস্য বা কিছু সংখ্যক, সবাইরে বলবো না, এগুলো একটা করে সুবিধা নেয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, যেটা হয়ে আসছে। নতুন একটা জিডিপি রেশিও এত কম হওয়ার কথা। অবৈধ সুযোগ নিয়ে ফুলে ফেঁপে ওঠা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আনা দরকার। এক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করারও বিকল্প নেই। ট্যাক্সেশন ইজ ভেরি সেন্সিটিভ, এবং ওক্ষেত্রে সবাইকে অনবোর্ড রেখে সিস্টেম ডেভেলপ করে আপনি তাকে ধরবেন যে তোমার এই দেখা যায় তুমি
এত টাকা কাস্টমসে দিয়ে আসছো, এত ভিএটি দাও, ইনকাম ট্যাক্স এত কেন কম? মূল সমস্যা পার্সোনাল ইনকাম ট্যাক্স দেয়ই না। ইনকাম ট্যাক্সের এত কম হবে কারণ ইন্ডিয়াতে মোর দ্যান 50%, আমাদের ইনকাম ট্যাক্স হয়েছে দেয় না। কোম্পানি কিছুটা দেয়, তাও আবার রেটের সমস্যা আছে। এরই মধ্যে গেল 15 বছর ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে এনবিআর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সচিবালয় অভিমুখে চলছে নবান্ন অভিযান পদযাত্রা কর্মসূচি। এ বিষয়ে আরো জানবো, কলকাতায় রয়েছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে এবং বিক্ষোভকারীদের দাবিগুলো দর্শকদের জানাবেন আমাদেরকে। ইতিমধ্যেই যে সাঁতরাগাছি সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের সাথে রীতিমতো ছত্রভঙ্গ হয়েছে এবং পুলিশের সাথে খণ্ডযুদ্ধ চলছে। সেখানে পুলিশ লাঠিচার্জ করছে বিক্ষোভকারীদের এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। পাল্টা কিন্তু যারা আন্দোলনকারী তারাও কিন্তু হামলা চালিয়েছে পুলিশের উপরে। আমরা এখন যেখানে দেখছি এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার রাস্তা এবং আমার ঠিক সম্মুখে কিন্তু নবান্ন রাস্তা এবং সেই রাস্তা আজকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ত্রিস্তরীয় যে কর্ডন সেটা রয়েছে এবং রাস্তার মাঝখানে বড় বড় কন্টেনার, লোহার কন্টেনার ফেলে সেই কন্টেনার দিয়ে কিন্তু বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা হয়েছে। তার সঙ্গে রয়েছে যেমন কাঁদানো গ্যাস সেল সহ যে পুলিশ বাহিনী এবং তার পিছনেও রয়েছে কিন্তু লাঠি বাহিনী। এই সব পদ্ধতি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটাকে কিন্তু আটকানোর চেষ্টা চলছে। অন্যদিকে যে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল সেটা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সেই মিছিলে কিন্তু আসছে এই নবান্ন অভিযান করতে এবং সেই নবান্ন অভিযান আটকাতেই কিন্তু এই প্রস্তুতি নেওয়া হয়েছে সর্বস্তরে। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্সের পর স্প্যানিশ ফুটবলে ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি ট্রান্সফারে লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন কলম্বিয়ার এই প্লেমেকার। দ্বিতীয়বার মাদ্রিদের কোনো ক্লাবে যোগ দিলেন 33 বছরের রদ্রিগেজ। 2014 থেকে 2020 পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছিলেন তিনি। রিয়ালের জার্সিতে 125টি ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। মাঝে 2017 থেকে 2019 মেয়াদে ধারে খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। রিয়াল ছেড়ে একে একে ইংলিশ ক্লাব এভারটন, গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ও সবশেষ ব্রাজিলের ক্লাব সাও পাউলোয়ে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে 106টি ম্যাচ খেলা রদ্রিগেজ জুলাইয়ে শেষ হওয়া কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করেন। দলকে ফাইনালে তোলার পথে একটি গোল করার পাশাপাশি 6টি অ্যাসিস্ট করেন তিনি। জেতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।